সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মানুষের রক্ত সংবহনতন্ত্রের উপর বেশ কয়েকটি ধারাবাহিক লেকচারে মানুষের রক্ত সংবহনতন্ত্রের রক্তের বিভিন্ন উপাদানগুলো এগুলো বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই লেকচারে আমি আপনাদের সাথে আলোচনা করব মানুষের রক্ত সংবহনতন্ত্রের হৃৎপিণ্ডের গঠন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আপনারা এর আগের লেকচারে মানুষের রক্ত সংবহনতন্ত্রের রক্তের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা এগুলোর বিভিন্ন কার্যাবলী নিয়ে আলোচনা করেছি। আজকের লেকচারে আমরা মানুষের হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব আর কি। ঠিক আছে, এই ধারাবাহিকভাবে আমি লেকচারগুলো আপলোড করব। আশা করি আপনারা আমাদের এই লেকচারের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আজকের এই আলোচনার যে মূল বিষয় সেখানে চলে যাই। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের গঠন, হৃৎপেশি এবং হৃৎপ্রকোষ্ঠ। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকে বেশ কিছু ছবি প্রদর্শন করব। আপনারা স্লাইডের প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মানুষের একটি হৃৎপিণ্ড। আশা করি ছবিটি স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখুন যে মানুষের যে হৃৎপিণ্ডের যে মাংসপেশি, এটা একদম রিয়াল ছবিটা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে অংশটি রয়েছে আমরা এই পরবর্তীতে এগুলো ওকে চিহ্নিত করব। এটি হচ্ছে এঅর্টা, মানুষের মহাধমনী। হৃৎপিণ্ডের ভেতর থেকে যে দেখছেন এটি কত মোটা। মানুষের সারা শরীরে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয় সেটি এটির মাধ্যমে। আর এটি হচ্ছে পালমোনারি ধমনীর অংশ। আমরা দেখাবো আর কি এগুলোকে লেভেলিং করে দেখাবো আর কি আমরা। এবং এই ছবিটার যদি আমরা স্কেচ ইমেজ অঙ্কন করি তাহলে এটা এরকম দেখাবে আর কি। ঠিক আছে, এই যে স্কেচ ইমেজ এটার আর কি। ঠিক আছে, এটা এআই দিয়ে তৈরি করা এবং এটা হচ্ছে রিয়াল ছবি। মানুষের হৃৎপিণ্ডটি এরকমই থাকে আর কি। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের করোনারি ধমনী, মানে হৃৎপিণ্ডের ভিতরে বিভিন্ন ধরনের মানুষের ধমনী এবং শিরা চলে গেছে। ঠিক আছে, আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা একটু ছবিটি দেখে নিন যে মানুষের হৃৎপিণ্ডের আসলে ছবিটি কেমন থাকে। ঠিক আছে, এটি হচ্ছে আমরা স্কেচ ইমেজ অঙ্কন করেছি হৃৎপিণ্ডের। এটা করোনারি ধমনী। আমরা এগুলোকে লেবেলিং করব আর কি। ঠিক আছে, আমরা এরপরের স্লাইডে এটি দেখাবো আর কি। আপনারা ছবিটি একটু ভালোভাবে দেখুন। হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে ভেনা কেভা, ইনফিরিয়র সুপিরিয়র ভেনা কেভা থাকে। এই যে এটা ভেনা কেভার ছবি। এখানে নীল বা যে লাল বর্ণের অংশটি দিয়ে আমরা দেখানো হয়েছে যে এটি হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়, এবং নীল রঙের অংশটির মাধ্যমে দেখানো হয়েছে এগুলো হচ্ছে ভেইনের প্রধান অংশ, ভেইন বা শিরা। এটা হচ্ছে পালমোনারি শিরা, আর এটা হচ্ছে এঅর্টা মহাধমনী। হ্যাঁ, এগুলো হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা। এটার মাধ্যমে রক্ত এই হৃৎপিণ্ডের মধ্যে আসে। ঠিক আছে, এই যে হৃৎপিণ্ডের এই যে অংশটা এটা হচ্ছে অলিন্দ নিলয়ের অংশ। এই যে এটা অলিন্দ ফুলার যে অংশটা এবং নিলয়ের অংশ। হৃৎপিণ্ডের চেম্বারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ঠিক আছে, আশা করি আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন যে মানুষের হৃৎপিণ্ড কেমন হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের রিয়াল ইমেজ। আর আমরা এখন এই ছবিটাকে মাধ্যমে এটা লেভেলিংটাকে বুঝবো যে আসলে এটি মানে কী বোঝানো হয়েছে এটির দ্বারা। এই যে দেখুন এই যে অংশটা, ঠিক আছে, এই যে অংশ হৃৎপিণ্ডের মহাধমনীর, এটাকে বলে এঅর্টা বা মহাধমনী। এটা হচ্ছে মহাধমনী। হ্যাঁ, এই যে এখানে এই অংশটা। এরপরে হচ্ছে এই যে এটা হচ্ছে পালমোনারি ধমনীর অংশ। ঠিক আছে, এটা হচ্ছে পালমোনারি ধমনীর অংশ। এরপরে হচ্ছে এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। এখানে ভেনা কেভা দুই ধরনের থাকে, একটা সুপিরিয়র এবং একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। এই যে নিচের অংশটা, এটা এখানে দেখা যাচ্ছে না, এটা এরকম থাকে। নিচের অংশটা ইনফিরিয়র ভেনা কেভা এবং এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। ভেনা কেভার মাধ্যমে কি হয়, আমরা এটা পরবর্তীতে যখন আর্টারি ভেইন নিয়ে বিস্তারিত আলোচনা করব ওখানে আলোচনায় আসবে। ভেনা কেভা হচ্ছে মানুষের যে শিরাসমূহ রয়েছে, যার প্রধান সারা শরীর থেকে যে শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যার মাধ্যমে প্রবাহিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে শিরা। এই শিরাগুলো হৃৎপিণ্ডে প্রবেশ করে দুইটি মহাধমনীর মধ্য দিয়ে। হ্যাঁ, একটি হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা আর একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে এটি প্রবেশ করে। ঠিক আছে, এটা এই যে সুপিরিয়র ভেনা কেভার যে মেইন শাখাটা এটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা রিয়াল চিত্রে এরকম দেখায়। আর আমরা এখানে একটি প্রতীকী ছবি এঁকেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমেই আসে আর কি। আচ্ছা, আর এই অংশটা হচ্ছে হৃৎপিণ্ডের অরিকল বা অলিন্দ যেটাকে বলে। এই যে অংশটা, হ্যাঁ, অরিকল, এটা হচ্ছে অরিকলের অংশ আর কি। ঠিক আছে, এটা আর কি।
আচ্ছা, এই যে অংশটা হচ্ছে করোনারি সাইনাস, এই যে এখান থেকে এটা চলে গেছে ইনব্যাক করোনারি সাইনাস, এই যে এখান থেকেও এই যে করোনারি সাইনাসের অংশটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই অংশটা আর কি। আর এটা হচ্ছে সার্কামফ্লেক্স আর্টারি, এই যে অংশটা, এই যে সার্কামফ্লেক্স আর্টারির অংশটি দেখানো হচ্ছে, ঠিক আছে। আর এই যে আপনারা অংশটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে রাইট করোনারি আর্টারি। এই যে মানুষের রাইট করোনারি আর্টারি, এই যে অংশটা ভেনের অংশটা দেখা যাচ্ছে, রাইট করোনারি আর্টারি। আরেকটা হচ্ছে লেফট করোনারি আর্টারি, এটা হচ্ছে লেফট করোনারি আর্টারির অংশ, ঠিক আছে। এই যে অংশটা রিয়াল চিত্রে আমরা এটাকে এইভাবে দেখবো আর কি। এরপরে হচ্ছে যে এইখান থেকে আর্টারির আরেকটি অংশ বের হয়ে আসছে, এই যে অংশটা, এটা হচ্ছে লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। এই যে লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, যেটা করোনারি আর্টারি থেকে আরেকটি শাখা বের হয়ে আসছে, ঠিক আছে, এটা আর কি। এরপরে হচ্ছে যে করোনারি সাইনাস আমরা এখানে দেখিয়েছি আর কি, করোনারি সাইনাস এই অংশটা এখানে রয়েছে আর কি। আর এটা হচ্ছে পালমোনারি আর্টারিজ, হ্যাঁ, পালমোনারি ধমনী আর কি, যেটা ফুসফুসের সাথে মানুষের হৃৎপিণ্ডের যে অক্সিজেন সমৃদ্ধ, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে আসে আর কি, আর্টারি, এই আর্টারির মাধ্যমে আর কি, ঠিক আছে। আমরা আরও বিস্তারিত আলোচনা করব মানুষের রক্ত সংবহনতন্ত্র যখন দেখব, তখন এখানে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি আপনারা এখানে বিষয়টি বুঝতে পারছেন যে মানুষের রিয়াল চিত্রের সাথে যদি আমরা এখানে একটি প্রতীকী চিত্র আঁকি, তাহলে মানুষের হৃৎপিণ্ডের গঠন কেমন হতে পারে, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা তো এটি রিয়াল চিত্র আমরা হৃৎপিণ্ডের, এবার হৃৎপিণ্ড সম্পর্কে আমরা কিছু লিখব। যেমন মানুষের যে হৃৎপিণ্ড, এটি রক্ত সংবহনতন্ত্রের যে অঙ্গটি পাম্পের মতো সংকোচন প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন করে, সেটি হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে। মানে আমাদের মানুষের সারা দেহে যে রক্ত সংবহনের যে মেইন যন্ত্র, সেটি হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের মাধ্যমেই মানুষের সারা শরীরে রক্ত সংবহন অব্যাহত থাকে। অর্থাৎ একটা মানুষ বেঁচে থাকার সর্বশেষ যে লক্ষণ, সেটি হচ্ছে হৃদস্পন্দন যতক্ষণ পর্যন্ত থাকবে সে ততক্ষণ পর্যন্ত বেঁচে আছে, ঠিক আছে। আচ্ছা, রক্তকে রক্তবাহিকার মধ্য দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড মানব দেহে একটি পাম্প যন্ত্র হিসাবে কাজ করে। অর্থাৎ এখানের মাধ্যমে মানে সারা দেহে রক্ত সংবাহিত হয়, হৃৎপিণ্ড পাম্পিংয়ের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন অব্যাহত রাখে। জীবন্ত এই পাম্প যন্ত্রটি দেহের বিভিন্ন অংশ থেকে শিরার মাধ্যমে আনিত রক্ত ধমনির সাহায্যে আবার বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে। অর্থাৎ ধমনির মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মানুষের সারা শরীরে চলে যায় এবং সারা শরীর থেকে রক্ত শিরার মাধ্যমে আবার হৃৎপিণ্ডে চলে আসে। ঠিক এইভাবেই সার্কুলেশনের মাধ্যমে মানবদেহে রক্ত সংবহন অব্যাহত থাকে। একজন সুস্থ মানুষের জীবন দশায় হৃৎপিণ্ড গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়ে প্রতিটি ভেন্ট্রিকল থেকে, অর্থাৎ আমরা জানি হৃৎপিণ্ড রক্ত যে মানুষের শরীর থেকে বের করে দেয় সেটা ভেন্ট্রিকলের মাধ্যমে, ঠিক আছে। হৃৎপিণ্ডে 2টি ভেন্ট্রিকল থাকে, আমরা এরপরে চেম্বারগুলো বলবো আর কি। 2টি নিলয়ের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়। যেমন বাম নিলয়ের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে সারা শরীরে যায় এবং ডান নিলয়ের মাধ্যমে রক্ত বের হয়ে ওই পালমোনারি ধমনির মাধ্যমে এটা মানুষের ফুসফুসে চলে যায়, ঠিক আছে। অর্থাৎ এটা মানে এখানে বলা হয়েছে যে 155 মিলিয়ন লিটার, প্রায় 1.5 লক্ষ টন রক্ত এই হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল থেকে বের হয়ে যায় তার মানুষের সারা জীবনে আর কি, ঠিক আছে। এই তথ্যটি মনে রাখবেন। এটি ওই গাজী আজমলের বইয়ের মধ্যে রয়েছে, এইভাবে আপনারা এটি দেখবেন ইন্টারমিডিয়েটের বইটি থেকে আর কি। একটি হৃৎপিণ্ডের ওজন প্রায় 300 গ্রাম এবং স্ত্রীলোকে তা পুরুষের চেয়ে 1/3 কম থাকে। অর্থাৎ মানে পুরুষের চেয়ে মেয়েদের মানে ছেলেদের চেয়ে মেয়েদের হৃৎপিণ্ড মানে পূর্ণবয়স্ক, পুরুষের চেয়ে নারীর হৃৎপিণ্ড সাধারণত 1/3 ছোট থাকে। অর্থাৎ পুরুষের হৃৎপিণ্ডের ওজন যদি 300 গ্রাম হয়, মেয়েদের ক্ষেত্রে সেটা 100 গ্রাম হবে, এরকম 1/3 কম থাকে। মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরের মধ্যচ্ছেদার উপরে, বক্ষগহ্বর মানুষের যে এই বুকের ভেতরে পাঁজরের যে গহ্বরটা রয়েছে এটাকে বক্ষগহ্বর বলে। মধ্যচ্ছেদা মানে হচ্ছে যে ডায়াফ্রামের উপরে, এবং মানুষের যে ফুসফুস থাকে সেই ফুসফুসের মাঝ বরাবর বাম দিকে একটু বাঁকা হয়ে অবস্থান করে হৃৎপিণ্ডের অবস্থান। আচ্ছা, এটি হৃৎপিণ্ড দেখতে অনেকটা লালচে রঙের ত্রিকোণাকার, এটি লালচে বর্ণের। এই যে এখানে আমি একটি রিয়াল হৃৎপিণ্ড দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লালচে রঙের, ঠিক এরকমই আর কি, লালচে রঙের ত্রিকোণাকার। এর গোড়াটি চৌড়া এবং ঊর্ধ্বমুখী হয়ে থাকে, কিন্তু সুচালো
এর সুচালু ভাগটা শীর্ষ দিকে নিচের দিকে অবস্থান করে, পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে, এটা একটু উঁকি মেরে অবস্থান করে আর কি। ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তীতে ছবি দেখাবো এটির। মানুষের লালচে খয়েরি রঙের হৃৎপিণ্ডটি হচ্ছে এটি ত্রিকোণাকার মোচার মতো দেখতে, এবং চৌড়া ঊর্ধ্বমুখী অংশটি বেশ এবং ক্রমশ সরু হয়ে নিম্নমুখী অংশটি অ্যাপেক্সে অবস্থান করে আর কি। ঠিক আছে। এটা মানুষের শরীরের ভিতরে কিভাবে অবস্থান করে এখানে এই কথাটি বলেছে, ক্রমশ সরু নিম্নমুখী অংশটি অ্যাপেক্স। এই যে নিম্নমুখী যে অংশটি এটিকে বলা হচ্ছে অ্যাপেক্স, এবং আর এর অংশটি এসে এদিক দিয়ে এসে প্রসারিত হয়ে গেছে আর কি। ঠিক আছে, চৌড়া অংশ। আচ্ছা, পূর্ণবয়স্ক মানুষে মানে একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার এবং প্রস্থ প্রায় 9 সেন্টিমিটার হবে। এটা দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার, প্রস্থ 9 সেন্টিমিটারের মতো পর্যন্ত হবে। হৃৎপিণ্ড একটি দ্বিস্তরী, পুরা হৃৎপিণ্ডটি একটি দ্বিস্তরী পেরিকার্ডিয়াম পাতলা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এর বাইরের ঝিল্লিটি প্যারাইটাল এবং ভিতরের ঝিল্লিটি ভিসেরাল স্তর দ্বারা গঠিত আর কি। এবং এই দুই স্তরের মাঝখানে এক ধরনের তরল পদার্থ পেরিকার্ডিয়াল ফ্লুইড, বা যেটা হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের ক্ষেত্রে সহায়তা করে। অর্থাৎ এই পুরা হৃৎপিণ্ডটি, মানুষের শরীরে পুরা হৃৎপিণ্ডটি পেরিকার্ডিয়াল ফ্লুইড মানে অর্থাৎ যে প্যারাইটাল এবং ভিসেরাল যে দুইটি স্তর থাকে, যে আবৃত স্তর থাকে, এর মাঝখানে এই যে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, যার ফলে হৃৎপিণ্ডটি যে সংকোচন প্রসারণ এটা অনেক সহজ হয় আর কি। ঠিক আছে, অর্থাৎ পাম্পিংটা অনেক সহজ হয়। এবং হৃৎপিণ্ডের প্রাচীরে অনৈচ্ছিক পেশি গঠিত, এটা মানুষের ইচ্ছাধীন এই হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ করতে পারে না। এটি একটি নির্দিষ্ট ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে মানুষের সারা জীবন অটোমেটিক্যালি এটা চলতে থাকে। এটা অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত এবং এসব পেশিকে কার্ডিয়াক পেশি বলা হয়। পেশিগুলো 3টি স্তরে বিন্যস্ত থাকে। ঠিক আছে, হৃৎপেশি 3 ধরনের পেশিতে বিন্যস্ত থাকে। এখানে এই যে হৃৎপেশির ছবিগুলো দেখানো হয়েছে আর কি। এই যে হৃৎপেশির বাইরের যে অংশটা, এটা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্যাট, অর্থাৎ হৃৎপেশির বাইরে এই যে পেরিকার্ডিয়াল ফ্ল্যাট থাকে। এই যে আমরা হৃৎপেশিকে যদি প্রস্থচ্ছেদ করি তাহলে এই বিষয়গুলো এরকম দেখায় আর কি। এই যে বিভিন্ন ফ্যাট বডি থাকে। ঠিক আছে, এই পেরিকার্ডিয়াল ফ্যাট থাকে, এই ফ্যাটের উপরে থাকে হচ্ছে কার্ডিয়াম। ঠিক আছে, এই যে এই অংশটা হচ্ছে কার্ডিয়াম অংশ, এই যে অংশটা কার্ডিয়াম, এর মাঝখানে আবার একটু ফাঁকা জায়গা থাকে, এটাকে পেরিকার্ডিয়াল ক্যাভিটি বলে। ঠিক আছে, এবং তারপরের স্তরটি হচ্ছে এপিকার্ডিয়াল ফ্যাট। এই যে এপিকার্ডিয়াল ফ্যাট, এরপরে হচ্ছে মায়োকার্ডিয়াম, মাঝখানের যে মোটা অংশটি থাকে, চৌড়া সবচেয়ে মোটা অংশটি হচ্ছে মায়োকার্ডিয়াম, এবং ভেতরের যে স্তরটি থাকে সেটি হচ্ছে এন্ডোকার্ডিয়াম অংশ। ঠিক আছে, তার মানে হচ্ছে হৃৎপিণ্ডকে আমরা সাধারণত 3টি বলয় থাকে। একটা হচ্ছে ইপিকার্ডিয়াম হচ্ছে এই যে ইপিকার্ডিয়ামের অংশটা দেখানো হয়েছে, এটা সবচেয়ে বাইরের স্তর। ঠিক আছে, এটা সবচেয়ে বাইরের স্তর ইপিকার্ডিয়াম, এটি হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের স্তর। এই স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লাগানো থাকে, বিভিন্ন চর্বি থাকে, যে চর্বি স্তর থাকে। হ্যাঁ, এপিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াল ফ্যাট, ইপিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াল ক্যাভিটি এরকম থাকে আর কি। এই ক্যাভিটির মধ্যে আবার অনেক সময় চর্বি জমে। ঠিক আছে, মানে বাইরের স্তরটি হচ্ছে এপিকার্ডিয়াম। এরপরে হচ্ছে মায়োকার্ডিয়াম, হৃৎপিণ্ডের যে ভেতরের স্তরটি মোটা, এটি হৃৎপেশির মধ্যবর্তী স্তর এবং স্তরে পেশি দৃঢ় প্রকৃতির এবং এই পেশি সংকোচন প্রসারণের সক্রিয় ভূমিকা পালন করে থাকে। মূলত মায়োকার্ডিয়াম পেশিগুলোই সংকোচন প্রসারিত হয়, এবং দেখছেন এই পেশিগুলো কিন্তু অনেক মোটা থাকে আর কি। এবং একবারে ভেতরের দিকে যে পেশিটি থাকে, অন্তঃস্তর হৃৎপিণ্ডের অন্তঃপ্রাচীর বলা হয়, এবং হৃৎকপাটিকাগুলোকে এগুলো ঢেকে রাখে এবং রক্তবাহিকার সাথে অবিচ্ছিন্নতা এটি ঘটায় আর কি। এই যে রক্তবাহিকার সাথে অবিচ্ছিন্নতা ঘটে, এই এন্ডোকার্ডিয়াম আর কি, এটা ভেতরের একদম স্তর আর কি। তার মানে হচ্ছে হৃৎপেশি 3টি স্তরে বিন্যস্ত থাকে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে ছবির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। আচ্ছা, আমরা এবার দেখব হচ্ছে হৃৎপ্রকোষ্ঠ, এই যে চেম্বারগুলো আর কি। আপনারা এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন হৃৎপিণ্ডের। এই যে মানুষের ভিতরে যে হৃৎপিণ্ডের 4টি চেম্বার থাকে, 4টি প্রকোষ্ঠে বিভক্ত থাকে। একটা হচ্ছে অলিন্দ এবং নিলয়, 2টা অলিন্দ, ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়, মানে এরকমভাবে এটি বিভক্ত থাকে আর কি। ঠিক আছে, এই পাশেরটাকে আমরা বলতেছি রাইট চেম্বার, এদিকতে বলছি লেফট চেম্বার। 2টা চেম্বার 4টা প্রকোষ্ঠে বিভক্ত থাকে। ঠিক আছে, হৃৎপ্রকোষ্ঠগুলো এই যে মানুষের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকে, যেটি বলছি এই যে রাইট অরিকল, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, 4টি প্রকোষ্ঠ। ঠিক আছে, এবং উপরে 2টি ডান ও বাম এট্রিয়াম এবং নিচে 2টি ডান ও বাম ভেন্ট্রিকল নামে পরিচিত, যেটা বলেছি। এরপরে হচ্ছে এট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীর বেশি পুরু থাকে। কারণ হচ্ছে কি,
এট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকল অর্থাৎ অলিন্দের তুলনায় নিলয়ের প্রাচীরগুলো বেশি পুরু থাকে। কারণ হচ্ছে অলিন্দ থেকে রক্ত শুধুমাত্র কিন্তু নিলয়ে প্রবেশ করে, কিন্তু নিলয় থেকে রক্ত কিন্তু মানুষের ভেইন এবং আর্টারির মাধ্যমে সারা শরীরে চলে যায়। এই কারণে নিলয়ের সংকোচন এখানে পেশিগুলো বেশি মোটা থাকে, যাতে বেশি শক্তি পায়, হৃৎপিণ্ড সবচেয়ে জোরে পাম্প করে রক্তটাকে বের করে দিতে পারে। ঠিক আছে, এবং এটি বলা হয়েছে এখানে এট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীর পুরু এবং পেশিবহুল। এট্রিয়ামের প্রাচীর পাতলা হওয়ার কারণ হচ্ছে এট্রিয়াম থেকে রক্ত শুধুমাত্র ভেন্ট্রিকলে স্থানান্তরিত হয়, আর ভেন্ট্রিকলের প্রাচীর এট্রিয়ামের তুলনায় পুরু হলো বাম ভেন্ট্রিকলের প্রাচীর ডান ভেন্ট্রিকল অপেক্ষা 3 গুণ পুরু, অর্থাৎ ওই ডানের চাইতে বাম ভেন্ট্রিকল আরও 3 গুণ বেশি পুরু। ঠিক আছে, এর কারণ কি? কারণ হচ্ছে এই ডান ভেন্ট্রিকল অর্থাৎ ডান নিলয় থেকে রক্ত যে বাইরে যায় সেটা হচ্ছে শুধুমাত্র ওই পালমোনারি ধমনির মাধ্যমে রক্ত শুধু ফুসফুসে যায়, কিন্তু বাম নিলয়ের সংকোচনের ফলে এওর্টার মাধ্যমে রক্ত সারা শরীরে যায়। এই কারণে শক্তি বেশি প্রয়োজন হচ্ছে এই বাম নিলয়ে। ঠিক আছে, এই কারণে ডান নিলয় থেকে বাম নিলয়ের প্রাচীর আরও 3 গুণ বেশি পুরো থাকে। আশা করি বিষয়টি তোমরা যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট রয়েছে বিষয়টি বুঝতে পেরেছো। এখানে এই কথাটি আমি এখানে বোঝানো হয়েছে আর কি। এট্রিয়াম ভেন্ট্রিকল লম্বালম্বি যে পর্দা দিয়ে বিভক্ত থাকে তার নাম হচ্ছে আন্ত এট্রিয়াল পর্দা বা ইন্টার এট্রিয়াম সেপ্টাম, আর একটা হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। অর্থাৎ এরা পরস্পরের মাধ্যমে যে পর্দা দ্বারা পৃথক থাকে এটাকে হচ্ছে যথাক্রমে ইন্টার এট্রিয়াল সেপ্টাম, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম বলে আর কি। ঠিক আছে, আচ্ছা, ঊর্ধ্বশিরা ও নিম্ন শিরা বা আমরা সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফিরিয়র ভেনা কেভা এবং করোনারি সাইনাস নামক আরও 3টি শিরা ডান এট্রিয়ামের অলিন্দে প্রবেশ করেছে। অর্থাৎ ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, এই যে উপর থেকে আসা ঊর্ধ্ব মহাশিরা, এই যে এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে নিম্ন মহাশিরা। ঠিক আছে, এরকম ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা কী করছে? করোনারি সাইনাস নামক 3টি শিরা, করোনারি সাইনাস নামক আরেকটা শিরা থাকে, আমরা এর আগে ছবি দেখিয়েছিলাম। করোনারি সাইনাস অনেকগুলো ছবি ছিল না, এগুলো ডান এট্রিয়াম বা অলিন্দে প্রবেশ করছে। আর ডান ভেন্ট্রিকলের নিলয়ে পালমোনারি ধমনী উন্মুক্ত হয়েছে। এই যে এখান থেকে ডান ভেন্ট্রিকল বা নিলয়ে পালমোনারি ধমনী উন্মুক্ত হয়েছে, এখান থেকে পালমোনারি ধমনী বের হয়ে গেছে। পালমোনারি ধমনী হচ্ছে ওই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে ফুসফুসে নিয়ে যাওয়া। ঠিক আছে, এভাবে 2টি ফুসফুস থেকে পালমোনারি শিরা হৃৎপিণ্ডের বাম এট্রিয়ামে প্রবেশ করছে। এই যে ফুসফুস থেকে যে পালমোনারি ধমনী আসছে, পালমোনারি ধমনীর মাধ্যমে এখানে এই হৃৎপিণ্ডের ডান এট্রিয়ামে এটা এসে প্রবেশ করছে। এটাই বলা হয়েছে আর কি। হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকল থেকে এওর্টা, এই যে বাম ভেন্ট্রিকল থেকে এওর্টার মাধ্যমে রক্ত সারা শরীরে প্রবাহিত হয়। ঠিক আছে, এই যে এখান থেকে রক্ত সারা শরীরে প্রবাহিত হবে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। মূলত এটি ছিল আজকের আলোচনার বিষয়। আমরা বিভিন্ন ধরনের হৃৎপিণ্ডের চেম্বারগুলো নিয়ে একটু আলোচনা করেছি। এরপরে রক্ত সংবহনের বিষয়টা নিয়ে আমি পরবর্তী লেকচারে বিস্তারিত আলোচনা করব। আজকের এই পুরো লেকচার জুড়ে আমি তোমাদের সাথে ছিলাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হাসান, লেকচারার বা প্রভাষক হিসাবে আছি প্রাণীবিদ্যা বিভাগে, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে মানুষের হৃৎপিণ্ডের আরও কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ পরবর্তী লেকচারে। সেই পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।